অবিবাহিত পোস্টমাস্টার অলিন্দবাবু কলকাতায় দাদার বাড়িতে এসেছেন ছুটিতে। এক প্রকার যাযাবর জীবনে ছুটি পেলে এখানে আসাটাই তার কাছে বিশ্রামের সময়। একমাত্র ভাইজি তিতুন আবার অলিন্দবাবুর ভীষণ ন্যাওটা। অলিন্দবাবু যেন এক প্রকার তার ক্রাইম পার্টনার গোছের হয়ে গেছেন। সিনেমা টু আড্ডা সবটাতেই কয়েকদিন ধরে বাড়ি মাতিয়ে রাখেন অলিন্দবাবু। সেবার কলকাতায় এসে রাত্রে একটা ভূতের সিনেমা দেখার পর যখন অলিন্দবাবু আর তিতুনের মধ্যে ভূতের অস্তিত্ব কিংবা বিশ্বাস ভাবনা এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছিল, তখন অলিন্দবাবুর হাড় কাঁপানো এক অভিজ্ঞতার কথা মনে পড়ে যায়। সেটাই তিতুনকে বলতে গিয়ে অলিন্দবাবুর শরীর অস্থির হয়ে ওঠে যখন নিজের চোখের সামনে দিনটা ভেসে ওঠে। শুনতে থাকুন আজকের কাহিনী লালসিত বিলয়। মা, ও মা, আরে ও মা, উফ, এই মাকে নিয়ে না আর পারি না। কোথায় যে গেল কে জানে। বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে তার মায়ের উদ্দেশ্যে চেঁচাচ্ছিল তিতুন। আজ শনিবার, তাই কলেজ ছুটি। দুপুরে খেদে খানিক বিশ্রাম নেবে বলে একটু শুয়েছিল তিতুন। তারপর এখন বিকেলে উঠে দেখে সারা শরীরটা যেন ম্যাজ ম্যাজ করছে, আর তার সঙ্গে মাথাটাও চূড়ান্ত ধরেছে। কপালে হাত দিয়ে টেম্পারেচার বৃদ্ধির ব্যাপারটা টের পেল তিতুন। হাত বাড়িয়ে খাটের পাশের ছোট্ট টেবিলটায় ডিজিটাল থার্মোমিটারটা থাকে, সেটা দিয়ে পরীক্ষা করে দেখল ওর এখন জ্বর এসেছে। সুলোচনা দেবী ছাদে ছিলেন। এখনকার আবহাওয়ার যা অবস্থা, তাতে যখন তখন বৃষ্টি আসাটা যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই ছাদ থেকে জামা কাপড়গুলো তিনি তুলছিলেন। এদিকে মায়ের সাড়া না পেয়ে বিরক্ত সহকারে জ্বর গায়ের ওপর থেকে চাদরটা সরিয়ে নিচে নামল। জ্বর আসলে তিতুনের ভিতর ভিতর চূড়ান্ত দুর্বলতা এবং খিটখিটে ভাবের একটা অদ্ভুত মিশ্রণ দেখা দেয়। তার জন্যেই এভাবেও এতক্ষণ মাকে ডাকছিল। মায়ের সাড়া না পেয়ে ছাদে গেছে মনে করে ও এবার ছাদের দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। সুলোচনা দেবী ছাদের দরজা বন্ধ করে নিচের নামার সময় দেখল তিতুন এসে দাঁড়িয়েছে সিঁড়ির সামনে। তিতুনও মাকে দেখতে পেয়েছে। উফ মা, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, তুমি না। মেয়ের স্বভাব সুলোচনা দেবী ভালো মতোই জানেন। তিনি খানিক উদ্বিগ্ন কণ্ঠেই বললেন, হ্যাঁ রে তিতুন, তোর জ্বর এসেছে? মেপে দেখেছিস তো টেম্পারেচারটা? উফ মা, জানো তো আমার ভালো লাগে না এই সময়। আর তুমি। কথাটা শেষ করতে পারল না তিতুন। তার আগেই বাড়ির মেইন গেটের কলিং বেলটা ঝনঝনিয়ে বেজে উঠল। সুলোচনা দেবী কলিং বেলের আওয়াজ পেয়ে বাকি সিঁড়ি দ্রুততার সঙ্গে বেয়ে নেমে এসে তড়িঘড়ি করে দরজা খুললেন। তিতুন চুপ করে গেছিল। সুলোচনা দেবী দরজা খুলতেই কাঁধে একটা ঢাউস বেলানো অবস্থায় তিতুনের ছোট কাকা অলিন্দ প্রবেশ করল। অলিন্দকে দেখেই জ্বর ভুলেই যেন লাফিয়ে উঠল তিতুন। দৌড়ে গিয়ে বাচ্চাদের মতো অলিন্দবাবুকে জড়িয়ে ধরল। অলিন্দবাবু তিতুনের মাথায় হাত বুলাতে বুলাতে বুঝতে পারলেন তিতুনের জ্বর এসেছে। অলিন্দবাবু ধীর গলায় বললেন, আরে পাগলি, ছাড় এবার। এই, তোর তো দেখছি বেশ জ্বর এসছে। হ্যাঁ, কি করে হলো শুনি? ও তুমি ভেবো না কাকাই, এই তো তুমি এসেছো, এবার জ্বর কমে যাবে একেবারে। তিতুনের ভালো নাম পৌলমী। এই সবে মাত্র কলেজে উঠেছে। দস্যিপনায় যে কোনো বাচ্চাদেরকেও এখনো অবধি গুনে গুনে 10 গোল দিতে তিতুনের জুরি মেলা ভার। তিতুনের বাবারা 2 ভাই। তিতুনের বাবা অনিন্দবাবু বালিগঞ্জ ITI কলেজের ফিজিক্সের প্রফেসর। অলিন্দবাবু অবশ্য কলকাতায় থাকেন না, তিনি কর্মসূত্রে পোস্টমাস্টার। বেশিরভাগ সময় পশ্চিমবঙ্গের এদিক ওদিক তাকে ছুটে বেড়াতে হয়। তাতে যদিও খুব একটা সমস্যা হয় না, কারণ অলিন্দবাবু বিয়ে থা করেননি। তাই এরকম একলা যাযাবরের জীবনে খুব একটা বাসস্থান বদলের ঝামেলা নেই। মাঝে মাঝে ছুটি পেলে কলকাতায় বাড়িতে আসেন, তবে এলে বেশিরভাগই এই বাড়িতেই ওঠেন। অনিন্দবাবু দক্ষিণ কলকাতা লাগোয়া পাটুলির পাশে বাইপাস থেকে খানিক ভেতরে নিরিবিলি দেখেই জমি কিনে এই বাড়িটা বানিয়েছিলেন। এছাড়া ওনাদের পৈতৃক বাড়ি রয়েছে এন্টালিতে। তিতুনদের এই বাড়িটা একতলা হলেও ঘরগুলো বেশ বড়সড়, আর তাছাড়া
ছাদের পাশে একটা ছোট্ট ঘর আছে। এই নিরিবিলি হওয়ার জন্যেই এন্টালির বাড়ির থেকে দাদার এই বাড়িতেই এসে বেশি থাকেন অলিন্দবাবু। রাত্রে খাবার টেবিলে বসে টুকটাক কথা বলতে বলতে তিতুনরা 4 জন মিলে খাওয়া দাওয়া সারছিল। এখন তিতুনেরও জ্বরটা আর নেই। কাকাইকে এতদিন পর পেয়ে জ্বর নিমেষেই উধাও হতে বেশি সময় নেয়নি। অলিন্দবাবু এখন দিনাজপুরের একটা গ্রামে পোস্টেড আছেন। সেখানে একজন রান্নার লোক থাকলেও এরকম বাড়ির সুখাদ্য তার খুব একটা জোটে না। ওখানকার লোকের রান্নার ধরনও ভারী অদ্ভুত, যা চট করে কলকাতার মানুষের মুখে রুজবে না। দেওরের আগমনে সুলোচনা দেবী রাত্রে বেশ জমিয়েই রান্না করেছিলেন। খাওয়া দাওয়ার পর তিতুনের সঙ্গে অলিন্দবাবু ঘরে চলে গেলেন। চলো কাকাই, একটা না দারুণ মুভি রিসেন্ট লঞ্চ করেছে, নেটফ্লিক্সেই আছে, ওটা আজ আমরা দেখি বরং। ভাইজির কোনো কিছু আবদারে অলিন্দবাবু এক বাক্যে রাজি হতে বিশেষ সময় নেয় না। আজও তার অন্যথা হলো না। সুতরাং ফলস্বরূপ তিতুন ওর ল্যাপটপটা অন করে তাতে সিনেমা চালাল। সিনেমাটা একটা ভূতের কাহিনী নিয়ে, বেশ ভয়ঙ্কর। দেখলেই কিরকম একটা অনুভূতি মনের ভিতরের অংশে চাপ বাড়াতে থাকে। বিশেষ করে যখন সিনেমা শেষ হওয়ার দিকে আসে, তখন যেন স্নায়ুর শীতলতা বৃদ্ধি পেয়ে যায়। সিনেমাটা দেখার সময় তিতুন একেবারে অলিন্দবাবুর গা ঘেঁষে বসেছিল। সিনেমাটা দেখার পর উঠে গিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, বেশ ভালো ছিল। তা তোমার কেমন লাগলো কাকাই? বেশ ভালো ছিল রে। গাটা একেবারে ছমছম করিয়ে দেওয়ার জন্য একেবারেই পারফেক্ট। হ্যাঁ গো কাকাই, ভূত কি আদেও হয়? চারিদিকে এত পক্ষ বিপক্ষের মতবাদ শুনি, আলটিমেটলি ভূতের দেখা কোথাও নাই। হ্যাঁ, এটা মানছি যে সিনেমাগুলো দেখলে গা ছমছম ব্যাপারটা চলে আসে, কিন্তু যতই হোক সেগুলো তো সিনেমা, ওগুলো বাস্তবে তো আর হয় না, না? আচ্ছা কাকাই, তোমার কি মনে হয় বলো না? এই যে কলকাতায় এত হন্টেড স্পট আছে, সেগুলোর ব্যাপারটাও ঠিক যেন বিশ্বাস হয় না আমার। এগুলো কি বাস্তবিক ঘটনা, নাকি মানুষের সবটাই মন গড়া গো? তাই হবে হয়তো, তাই না? কথা শেষ করে থামতেই তিতুনের নজর পড়ল কাকাইয়ের দিকে। কাকাই যেন কিছু একটা ভাবছে। তিতুনের কথাগুলো শুনতে শুনতেই খানিক যেন হঠাৎ করেই যেন কেমন অন্যমনস্ক হয়ে পড়েছিল অলিন্দবাবু। হয়তোবা তিতুনের শেষের কথাগুলো ভালো করে তার কানেই ঢোকেনি। অলিন্দবাবুকে অন্যমনস্ক হতে দেখে তিতুন খানিক থেমে গিয়ে তারপর অলিন্দবাবুর কাঁধ ধরে ঝাঁকাতেই অলিন্দবাবুর সম্বিত ফেরে। কি হলো কাকাই, তুমি হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলে যে? বুঝলি, জীবনে কিছু জিনিস এমন ঘটে যায় যা কখনো কোনোদিন স্মৃতির আড়ালের ভেতর হারায় না, বরং তাজা হয়ে বুকের ভেতর ধাক্কা মারে মাঝে মাঝে। এরকমই কিছু ঘটনার সাক্ষী, যা ভেতরের অনুভূতিগুলোকে কিরকম একটা গড়ে দেয়। অলিন্দবাবু থামতে তিতুনের চোখ পড়ল কাকাইয়ের দিকে। খানিক যেন লাল হয়ে গেছে চোখ দুটো, যেন খানিক নীরবতাতে ছেয়ে গেছিল তিতুনের ঘরের পরিবেশটা। তিতুন বেশ অবাক হয়ে গেল তার কাকাইয়ের আচরণে। আগেও তো ভূতের সিনেমা কম দেখেনি তারা। এই তো গত বছরই সিনেমা হলে গিয়ে সে আর কাকাই স্ত্রী দেখে এলো, তখনও তো এরকম কিছু আচরণ দেখেনি। কিন্তু আজ দেখার পরই কাকাইয়ের কথাবার্তাগুলো আচরণ বেশ অদ্ভুত লাগলো। কে জানে বাবা হলোটা কি। বেশ খানিকক্ষণ চুপ থাকার পর একটা গলা খাকড়ি দিয়ে অলিন্দবাবু বাইরের খোলা জানালার দিকে তাকালেন। আশ্বিনের এই সময়টাতেও এখনো বৃষ্টির ধারার বিরাম নেই। সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশ বদলাচ্ছে। ভাবছিস কি আমার এরকম আচরণের কারণ তোর কাছে অদ্ভুত ঠেকছে, তাই তো? আগেও তো তুই আর আমি কম সিনেমা দেখিনি, কিন্তু তারপরেও এরকম কখনো করিনি, কিংবা যেগুলো বললাম তাও কখনো আমার মুখ থেকে শুনিসনি। অলিন্দবাবু উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগিয়ে গিয়ে বাইরেটা দেখতে দেখতে ফের বলতে শুরু করলেন, আগের বছর তুই আর আমি স্ত্রী দেখতে গেছিলাম, মনে আছে? তারপর তো আমাকে আমার কাজের এলাকায় ফিরে যেতে হয়। সেই ফেরার কিছুদিন পরের একটা ঘটনা আমার জীবনের একটা আলাদা মার্গ রচনা করে গেছে।
এখন অনেকটা নিজেকে লাকি মনে হয় রে। না হলে আমাকে হয়তো এরকম আর কোনোদিনই সামনাসামনি তোরা কেউ দেখতে পেতিস না। কথা শেষ করে অলিন্দবাবু পিছন ফিরে তাকিয়ে দেখলেন অবাক হয়ে তার দিকে তিতুন তাকিয়ে রয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে তিতুনের মনের ভেতর থেকে অজস্র প্রশ্ন তৈরি হয়ে চলেছে। অলিন্দবাবু জানালা থেকে সরে গিয়ে তিতুনের পাশে এসে বসলেন। তারপর বলতে শুরু করলেন, ঘটনাটা ভাবলে আজও শিউরে উঠি রে। হ্যাঁ, তোরা তো জানিস আমি এখন দিনাজপুরে থাকি। তবে মাঝে আমাকে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে কিছুদিন থাকতে হয়েছিল, সেটাও তোদের জানিয়েছিলাম। সেখানে আরো কিছুদিন থাকার কথা থাকলেও আমি আর ঘটনাক্রমে সেখানে থাকতে চাইনি। এক কথায় যতটা তাড়াতাড়ি পেরেছি দিনাজপুরে পালিয়ে চলে এসেছি। ঘটনার কিছুই আজ অব্দি দাদা বৌদিকে কিংবা বাড়ির কাউকেই বলে উঠতে পারিনি। জানিস, তোকেই প্রথমবারের মতো বলতে চলেছি। তিতুন নিঃশ্বাস চেপে ধরে অলিন্দবাবুর মুখের দিকে তাকিয়ে বসে আছে। কাকাইয়ের অস্থিরতা দেখে নিজের মধ্যেকার উত্তেজনাটা আরো যেন বেড়ে গেছে। টেবিল থেকে জলের বোতল তুলে নিয়ে ঢকঢক করে বেশ খানিকটা জল গলায় ঢেলে নিলেন অলিন্দবাবু। তারপর বলে চললেন, এখন যেখানে চাকরি করছি এই দিনাজপুরের পোস্ট অফিসে কাজ করার মাঝেই ওই মাস দুয়েকের জন্য অস্থায়ীভাবে পুরুলিয়াতে নতুন তৈরি হওয়া একটা পোস্ট অফিসের দায়িত্ব নিয়ে যেতে হলো। আমাকে পাঠানোর ক্ষেত্রে সরকারের উদ্দেশ্য ছিল ওখানকার পোস্ট অফিসের কাজকর্ম সঠিকভাবে চালিত করার জন্য একজন সিনিয়র পোস্ট অথরিটিকে পাঠানো। সেই কারণেই আমি ওখানে গেছিলাম। বাড়িতে টুকটাক বলেছিলাম যে কাজের জন্য পুরুলিয়া যেতে হচ্ছে। সময়টা ফেব্রুয়ারি, ওদিকে তখনও ঠান্ডার বেশ প্রকোপ আছে শুনেছিলাম। তাই পুরুলিয়া যাওয়ার ঠিক আগেই বাড়ি এলাম। তারপর ভালো করে গোছগাছ করে নিয়ে পুরুলিয়াগামী ট্রেনে উঠে পড়েছিলাম। দিনাজপুরে যেসব জামা কাপড় ছিল সেগুলো আনিনি। ওই বাড়িতে আমার একটা মাঝারি সাইজের ট্রলি ব্যাগ ছিল, ওই সেটাতেই টুকটাক জামা প্যান্ট, কিছু শীতের পোশাক ও দরকারি জিনিস নিয়ে নিয়েছিলাম। পুরুলিয়া যাওয়ার পর সেখানকার সদরে একদিন ছিলাম। কথা বলা থামিয়ে বেশ খানিক কেশে উঠলেন অলিন্দবাবু। তিতুন চুপচাপ শুনছিল। অলিন্দবাবুকে কাশতে দেখেও তৎক্ষণাৎ পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। পাশ থেকে ফের জলের বোতলের ছিপি খুলে নিয়ে আবার গলা ভিজিয়ে নিয়ে অলিন্দবাবু বলতে শুরু করলেন, পুরুলিয়া সদর থেকে আরো অনেকটা বর্ডারের দিকে আমাকে যেতে হবে। তাই ভোর হতেই বেরিয়ে পড়েছিলাম। সরকার থেকে টাকা পড়ে দেবে। আপাতত গাঁটের কুড়ি খসিয়েই একটা 4 চাকা ভাড়া নিয়ে ওখান থেকে রওনা দিয়েছিলাম। যে জায়গাতে যাচ্ছি সেখানে যেতে মোটামুটি ঘন্টা 2 যে লাগবে তা জেনে গেছিলাম ইতিমধ্যেই। এদিকের ভাষাগুলো কিরকম জান, বাংলা ও হিন্দির মিশ্রিত কথা। ভালো করে না শুনলে অনেক সময় বোঝা যায় না। যাই হোক, রাস্তা দিয়ে যেতে যেতে অবশ্য মন বেশ ভালো হয়ে গেল। লাল মাটির দেশের প্রাকৃতিক সুন্দরতা দেখতে দেখতে এগিয়ে চললাম নির্দিষ্ট স্থানে। পথে যেতে যেতে 2-4টে খাদান চোখে পড়ল। ওই অঞ্চলে লোহার খনি বেশ কয়েকটা আছে। সেখানে রীতিমতন যোগ্য চলার মতন অবস্থা। নানান রকম অজানা অচেনা ওই বড় ছোট মেশিন কিভাবে কাজ করে চলেছে প্রতিনিয়ত, তা না দেখলে না বিশ্বাস করা সত্যি কঠিন। আমি অবশ্য আগেও ঝাড়খণ্ড ঘুরতে গিয়ে লোহার খনি আগেই দেখেছি। তখন অবশ্য তুই হোসনি, আমি দাদার বৌদি গেছিলাম। আবার সাময়িক থামলেন অলিন্দবাবু। এক প্রকার গল্প শোনার নেশা তখন চেপে বসেছে তিতুনের মনে। অলিন্দবাবু থামতেই ও সঙ্গে সঙ্গেই বলে উঠল, তারপর বলো কাকাই। ভাইজির আগ্রহ দেখে এবার খানিক যেন হেসে ফেললেন অলিন্দবাবু। উঠে দাঁড়িয়ে পড়ে তিনি বললেন, আরে বলছি বই কি বলছি, তার আগে চল দেখি একবার ছাদে যাই। ছাদে গিয়ে বাকিটা বলছি, চল। রাত্রিতে ছাদে যাওয়ার স্বভাব অলিন্দবাবুর ছোট থেকেই। এর আগে তিতুনও অনেকবার তার কাকাইয়ের সঙ্গে রাত্রে ছাদে গেছে। তাই তিতুন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে বলল, চলো। ছাদে এসে জলের ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে ঝুঁকে নিচের দিকে দেখলেন অলিন্দবাবু। তিতুন অবশ্য ছাদের ঘরের দরজার পাশেই একটা বসবার জায়গা রয়েছে, সেখানেই পা তুলে বসে আছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তারপর সেটা লাইটার দিয়ে ধরিয়ে নিয়ে খানিক মনের সুখে ধোঁয়া ছেড়ে নিলেন অলিন্দবাবু।
যেটা বলছিলাম, 2 ঘন্টা রাস্তা পেরোতে পেরোতে ওই মোটামুটি আরো বেশ কিছুক্ষণ লেগে গেল। রাস্তার অবস্থা যা ভেবেছিলাম তার থেকেও খারাপ। এদিকে পাকা বাড়িও সেরকম একটা নেই। তারপর নির্দিষ্ট স্থানে পৌঁছলাম। জায়গাটার নামও ভারী অদ্ভুত, ত্রিশূলপুর। যাই হোক, একটা নতুন দোতলা বাড়ির সামনে গাড়ি গিয়ে থামল। আমি গাড়ি থেকে নেমে দেখলাম বাড়িটার একদম সামনেই একটা অস্থায়ীভাবে বোর্ড ঝোলানো আছে, আর তাতে কালো কালি দিয়ে লেখা রয়েছে ত্রিশূলপুর সাব পোস্ট অফিস। গাড়ি থেকে নামতেই দেখলাম একটা খাটো ধুতি পরিহিত অবস্থায় তামাটে বর্ণের লোক দৌড়ে এল। তারপরে সে আধা হিন্দি আধা বাংলা ভাষায় যা বলল তার সারমর্ম করলে দাঁড়ায়, आप अलिंद साहेब तो नतून पोस्टमास्टर। লোকটির কথাটা খুব ভালো করে না শুনলে বোঝা সহজ হবে না। আমি অবশ্য সদর থেকেই বুঝে গেছিলাম যে এখানে থাকতে হলে শ্রবণ শক্তি প্রথম দিকে বাড়াতে হবেই, তারপর থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাব কিছুটা। এমনিতেও তো কিছুদিনেরই ব্যাপার। আমার থাকার ব্যবস্থা হয়েছিল অফিসের ওপরে। নিচের তলায় একদিকে পোস্ট অফিস, আর ওপরে অফিসারদের থাকার জন্য দুটো বেশ ভালো মানের ঘর বানান। ওই লোকটাই আমার ছোট্ট লাগেজ ব্যাগটা নিজে উপরে নিয়ে গেল। ভাড়া মিটিয়ে গাড়ি ছেড়ে দিয়ে আমিও লোকটার পিছু পিছু উঠে গেলাম। আমার জন্য বরাদ্দ করা ঘরটা বেশ বড়। এই ঘরের পেছন দিকে এক ফালি বারান্দাও আছে। আমি দরজা ঠেলে বারান্দায় গিয়ে সেদিকের দৃশ্য দেখে মোহিত হয়ে গেলাম। পোস্ট অফিসের পেছন দিকে ঘন বাঁশ বন রয়েছে দেখলাম। তারপর থেকে একেবারে দূরে পাথুরে পাহাড় সোজা হয়ে উঠে যেন অনন্তে মিশেছে। ঘরের মধ্যে একটা ডাবল বেডের খাট সহ একটা মাঝারি মাপের টেবিল ও আলমারি ছিল। এছাড়া ঘরের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে। ঘরে লাগেজটা রেখে দিয়ে লোকটা চলে গেছিল। আমি বাথরুমে ঢুকে খানিক ফ্রেশ হয়ে নিয়ে এসে পোশাকটা চেঞ্জ করে খাটে বসলাম। মোটামুটি সেদিন আমার খুব পছন্দ হয়েছিল জায়গাটা। আশেপাশে টুকটাক লোকজন এসে যেচে আলাপও করে গেছিল। এটুকু বুঝেছিলাম এখানকার লোকজনের মধ্যে প্যাচালো বোধ বুদ্ধি সেরকম নেই। মানুষজন অন্তর দিয়েই এখানে চলে এবং তার সাথে আমাকে ভীষণভাবে সাহায্য করত। এভাবে মোটামুটি 1 সপ্তাহ কেটে গেল। এখানে এখনো হালকা ঠান্ডার মধ্যে পরিবেশটা খুব মনোরম, তাই মানাতেও বিশেষ অসুবিধে হয়নি আমার। আমার কাজ বিকেলের মধ্যেই শেষ হয়ে যেত। তারপর বেশিরভাগ সময় ঘরেই বসে থাকতাম। একদিন বিকেলে বসে বসে একটা অনলাইন ম্যাগাজিন পড়ছি, সেই সময় আরান্ডা এলো। যে লোকটি আমার সব কাজ করে দিত তার নাম আরান্ডা, ওখানকার দেশওয়ালি নাম, বুঝলি। আরান্ডা নিচে অফিসের পাশেই একটা ছোট ঘরে থাকতো। ওপরে আসার পর আরান্ডা হঠাৎ করে বলল, বাবু এই কাজ করেন, আমার সাথে চলেন এখানকার মোড়লের বাড়িতে। মোড়ল মশাই আপনারে আজ ওনার বাড়িতে নিমন্ত্রণ করেছেন। ওখানে আসা ইস্তক ওই গ্রামের মোড়ল বাবু রামজ্যোতি সিং এর সাথে 2-3 বার সাক্ষাৎ হয়েছে। উনি অনেকদিন ধরেই ওনার বাড়িতে যাওয়ার কথা বলছিলেন, কিন্তু নানা অছিলাতেই আমি কথাটা কাটিয়ে দিতাম। তুই তো জানিসই তিতুন, আমার খুব একটা অন্যের বাড়ি যেতে ভালো লাগে না। নিজের আত্মীয়দের বাড়িতেই যাই না আর সেখানে। তবে সেদিন আমাকে যেতেই হলো। আরান্ডা আমাকে এক প্রকার জোর করেই রামজ্যোতি সিং এর বাড়ি নিয়ে গেল। অলিন্দবাবুর মনে হলো ওনার কপালে যেন খানিক বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। হাত দিয়ে মুছে নিলেন তিনি। তিতুন একেবারেই চুপ করে শুনছিল। ও এবার বলে উঠল, ত্রিশূলপুর নামটা কিন্তু ভীষণ অদ্ভুত এবং আনকমন। এরকম জায়গার নাম আমি আগে কখনোই শুনিনি। আমিও প্রথমবারই শুনেছিলাম। রামজ্যোতি সিং এর বাড়ি দেখলাম পাকা একতলা বাড়ি, বাইরে থেকে উঁচু পাঁচিলে ঘেরা রয়েছে। দেখে মনে হলো বাড়ির পেছন দিকে খানিক বাড়তি জায়গাও আছে। আরান্ডা বাড়ির সামনে এসে নিজেদের দেশীয় ভাষাতেই হাঁক পাড়তে রামজ্যোতি বাবু বেরিয়ে এলেন। আমাকে দেখেই হাত জোর করে একখান বিগলিত হাসি হেসে আমাকে ভেতরে আসতে বললেন। রামজ্যোতি বাবু ওই ষষ্ঠূর্ধ্ব মানুষ, গায়ের রং পুরোটাই তামাটে, উচ্চতা খর্বাকৃতির,
ওনার পরনে ছিল মোটা সাদা গেঞ্জি আর হাতের কাজ করা লুঙ্গি। দেখে মনে হলো উনি এখানকার সাধারণের মতোই বেশ হাসি খুশি মানুষ। আমিও আরান্ডা দুজনেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে প্রথমেই চোখ গেল দরজার ওপর দিকে। একটা ডুবন্ত জাহাজের পেন্টিং ফ্রেম সমেত লাগানো রয়েছে। পেন্টিংটা দারুণ সুন্দর। একবার দেখলে যেন মনে হবে যেন সামনে এই জাহাজ ডুবি দেখতে পাচ্ছি। ছবি থেকে তাকিয়ে মুগ্ধ চিত্তে ঘরের ভেতরে প্রবেশ করতে গিয়ে চৌকাঠে পা লেগেই পড়ে যাচ্ছিলাম। ভাগ্যিস আরান্ডা খেয়াল করেছিল। ও যদি না ধরে ফেলতো তাহলে সেদিন ভালো মতি একটা আছাড় খেতাম। রামজ্যোতিবাবু পেছন ফিরে দেখে শশব্যস্ত ভাবে বলে উঠলেন, আরে আরে রে, রায় সাহেব, আপনি ঠিক আছেন তো? একদম খানিক হোঁচট খেয়েছিলাম শুধু। আসলে আপনার বাড়ির দরজার ওপরেই পেন্টিংটা এত সুন্দর যে চোখটা ওদিক থেকে ফিরে আসতেই চাইছিল না। হ্যাঁ, তাই অসাবধানতায় চৌকাঠটা চোখ এড়িয়ে গেছে। এই বাতটা আপনি একদম ঠিক বলিয়েছেন। এই ছবিটা দারুণ। 2 বছর আগেই আমি এখানকার ওই ত্রিশূলপুরার হাট থেকে ছবিটা কিনে এনেছিলাম। তারপর থেকেই ওটার স্থান হয়েছে ওইখানে। কথা শুনে আমি বেশ খানিকটা অবাক হয়েছিলাম। এরকম সুন্দর ছবি এখানকার হাটে পাওয়ার ব্যাপারটা আমাকে বেশ অবাক করেছিল। বোধহয় আমার মুখের ভঙ্গিতেও সে কথা ফুটে উঠেছিল। আমার দিকে তাকিয়ে রামজ্যোতিবাবু সেটা বুঝতে পেরে বলেছিলেন, বুঝলেন রায় সাহেব, এখানে অনেক চোরা জিনিসপত্র এদিক ওদিক থেকে ঢোকে। তার মধ্যে কয়েকটা জিনিস আমাদের হাটেও মাঝে মধ্যে চলে আসে। এই ছবিটাও সেই রকমই। তাই? অস্ফুট শব্দে বলে উঠেছিলাম আমি। আপনি যাবেন নাকি? চলেন তাহলে, কাল তো শনিবার, কাল সকালে হাট বসবে। আপনার তো কালকে ছুটি আছে নিশ্চয়। চলেন কালকে আমার সঙ্গে হাটটা গিয়ে দেখে আসবেন একবার। রামজ্যোতিবাবু কথার উত্তরে আমিও হ্যাঁ বলে দিলাম। আসলে কাজের সূত্রে এদিক ওদিক ঘুরলেও এরকম লাল মাটির দেশে খুব বেশি দিন থাকি। ঘুরতে গেলেও সেখানে থেকে জীবনযাত্রার চল দেখা আর পর্যটক হিসেবে রিল্যাক্স করতে যাওয়ার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তাই রাজি হতে বিশেষ সময় নিইনি। সেদিন রাত্রে রামজ্যোতিবাবুর বাড়িতেই খেয়ে আসতে হলো। আমি অবশ্য না করছিলাম, কিন্তু রামজ্যোতিবাবু কিছুতেই ছাড়লেন না। আমাকেও আরান্ডাকে দুজনকেই রাত্রে খাইয়ে দাইয়ে তবেই ছাড়লেন। খাবার বলতে দেশি মুরগির ঝোল আর ওই লম্বা লম্বা সরু চালের ভাত। একটা ব্যাপার এখানকার বেশ পছন্দ হয়েছিল আমার। এখানে শ্রেণী বিভাজনের গুরুত্ব কম, মানুষ মানুষকে তার থেকে মানে বেশি। সেদিন রাত্রে গিয়েই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কাল সকালে যদিও কাজ নেই, তবে রামজ্যোতি বাবুর সাথে হাটে যাওয়ার আছে। শেষ করে ফের খানিক থামলেন অলিন্দবাবু। কথা বলতে বলতে হাতে ধরা সিগারেটটাও জ্বলতে জ্বলতে ফিল্টারের শেষে চলে গিয়েছিল। সেটাকে ছাদ থেকে পাশে ছুঁড়ে ফেলে দিয়ে একটা নিঃশ্বাস ফেললেন। তারপর গিয়ে তিতুনের পাশেই বসে পড়লেন। তিতুন অবশ্য একেবারে স্থির চিত্তে তার কাকাইয়ের দিকে চেয়ে আছে। অলিন্দবাবু ফের বলতে শুরু করলেন, সেদিন রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেছিল জানিস। কি যেন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু অবচেতন মন তো সেটা মনে রাখতে পারেনি। খানিকটা ঘেমেও গেছিলাম, যেটা এখনকার পরিবেশে খানিকটা অবাক করার মতোই। যদিও ব্যাপারটা পাত্তা দেওয়ার কিছু নেই ভেবে ওই পাশের টেবিল থেকে জলের বোতল তুলে খানিক গলা ভিজিয়ে আবার ওই চাদরটা গায়ে টেনে নিয়ে শুয়ে পড়েছিলাম। শুতেই ঘুমিয়েও পড়েছিলাম। তারপর একেবারে ঘুম ভাঙতে উঠে দেখলাম সকাল 8টা বেজে গেছে। বাইরে আওয়াজ পেলাম আরান্ডা কাজ করছে। কাজ করতে করতে দেশওয়ালি ভাষায় গুনগুন করে গান করা আরান্ডার স্বভাব। ছেলেটার গলাটাও না মন্দ না। আমি খানিকটা সময় আলস্যবোধের কারণে এই বিছানাতেই বসে থাকলাম। তারপর ধীর পায়ে আস্তে আস্তে উঠে গেলাম। টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা আর লাইটারটা বুক পকেটে নিয়ে দরজাটা খুলে পেছনের বারান্দার দিকে গিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। আমার হাঁটার শব্দ পেয়ে আরান্ডা এসে পাশে দাঁড়ালো। তারপর তার স্বাভাবিক ধরনেই বলল যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে।
বেশি দেরি করলে হাট উঠে যাবে। আরান্ডার কথা শুনে আমিও দ্বিরুক্তি না করে সিগারেটটায় আর 2-4টে লম্বা টান মেরে তারপর বাইরের থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চট করে ঘরে ফিরে এসে বাথরুমে ঢুকলাম। তাড়াতাড়ি ব্রাশ করে নিয়ে হাত পা ধুয়ে স্নান না করে বেরিয়ে এলাম। সকালে স্নান করতে আমার ভালো লাগে না, নেহাতি কাজের চাপে আর সময় পাবো না, তাই সকালে স্নানটা সেরে নিতে হয়। তো যাই হোক, তারপর একটা মোটা ফুলাতা গেঞ্জি আর ট্র্যাক স্যুট পরে আমি বাইরে বেরিয়ে আসি। আরান্ডাও তৈরি হয়ে গেছিল। নিচে নেমে আরান্ডা দরজা ভিজিয়ে দিয়ে একটা হাতের শেকল বাইরে দিয়ে টেনে দিল। এইখানে সেরকম চুরি চামারির উপদ্রব নেই, তাই লোকজন নিশ্চিন্ত মনে ওই ঘর বাড়িতে তালা না দিয়েই বেরিয়ে পড়ে। বুঝলি, আমি তো মাঝে মাঝেই ভাবি এরকম যদি সব জায়গাতেই হতো। আমরা বাড়ির সামনের রাস্তা দিয়ে খানিক এগিয়ে একটা মুদিখানার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। কালকের কথা মতো এখানেই রামজ্যোতিবাবুর আসার কথা। উনি এলে তারপর আমরা 3 জন একসাথেই যাব, সেই কথাই হয়েছিল। সকালে আসার আগে অবশ্য আরান্ডার সাথে রামজ্যোতিবাবুর একবার কথা হয়ে গেছিল। ত্রিশুলপুরের সবার কাছে ফোন না থাকলেও কেয়ারটেকারের চাকরি করার সুবাদে আরান্ডাকে ফোন রাখতেই হতো। সেটা দিয়েই রামজ্যোতিবাবুকে ফোন করে আরান্ডা বলেছিল যে 8:45 মধ্যে আমরা চলে আসব। খানিকক্ষণ বাদেই রামজ্যোতিবাবু এলেন। আজ ওনার পোশাকের বিশেষত্ব হলো একেবারে চকচকে লাল একটা আলখাল্লা পরেছেন আর মাথায় একটা কাপড় পাগড়ির মতো বেঁধে এসেছেন। হাতে একটা মোটা লাঠিও রয়েছে। সকাল সকাল ওনাকে এরকম পোশাক দেখে আমার ভারী অদ্ভুত লাগলেও মুখে কিছু বললাম না। উনি এসে দাঁড়াতেই আরান্ডা ওনাকে অভিবাদন জানালো। চলেন রায় সাহেব, আজ হাটের পর আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তা আপনার কোনো তাড়া নাই তো? না, তা নেই। কোথায় নিয়ে যাবেন চলুন। আমার তো এখানে এসে থেকে বাজার আর অফিস বাদে আর কোথাও যাওয়াও হয়নি। চলুন, যেখানে নিয়ে যাবেন যাব। তুই তো জানিসই তোর কাকাইয়ের ঘুরতে যাওয়ার নেশার কথা, তাই রামজ্যোতিবাবুর কাছ থেকে প্রস্তাব পেয়ে আর না করিনি। সেটাই জীবনের মস্ত একটা ভুল ছিল, যা আমি পরে বুঝেছি। পরে কতবার ভেবেছি জানিস, ইস, যদি যাওয়ার আগেও জিজ্ঞেস করে নিতাম কোথায় যাচ্ছি। কথা শেষ করে ফের থেমে গেলেন অলিন্দবাবু। তিতুন কাকাইয়ের দিকে তাকিয়ে দেখল সে একটা ভয়ার্ত ভঙ্গি ফের কাকাইয়ের মুখে ফুটে উঠেছে। তিতুন কাকাইয়ের হাতটা ধরে নিয়ে বলল, তারপর কাকাই কোথায় গিয়েছিলে? কি এমন জায়গার কথা বলছো বলো তো, যেটার কথা মনে করতেই যেন তোমার মনের ভেতরকার ভীতি প্রকাশ পাচ্ছে? তিতুনের কথায় কোনো উত্তর না দিয়ে কিছুটা সময় চুপ করে বসে রইলেন অলিন্দবাবু। তারপর প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে সেটা ঠোঁটে রেখে তাতে অগ্নি সংযোগ করলেন। বেশ কয়েকটা টান দিয়ে নিয়ে ফের মুখ খুললেন অলিন্দবাবু। বলছি রে, বলছি, সবটাই বলছি। এতদিন বাদে সব কথা মনের ভেতরে চেপে রেখে আমিও বড় ক্লান্ত। আজও মাঝে মধ্যে এসে উড়ে উঠি। সব থেকে বড় কথা, ঘটনার পর থেকে একা থাকতেও যেন ভয় লাগতো। তাও এখন এখন কিছুটা স্বাভাবিক হয়েছি। চল এবার নিচে যাই, বাকিটা তোর ঘরে গিয়েই বলছি। কাকাইয়ের কথা শুনে তিতুন উঠে দাঁড়িয়ে পড়ল। হাতে মোবাইলের সময় দেখতে গিয়ে দেখল ঘড়ির কাঁটা প্রায় 1:30 ছুঁতে চলেছে। কাকাইয়ের কথা শুনতে শুনতে এতটা সময় চলে গেছে ও বুঝতেই পারেনি। হ্যাঁ হ্যাঁ কাকাই, চলো, বাকি নিচে গিয়েই শুনছি। ছাদের দরজা বন্ধ করে তিতুন আর অলিন্দবাবু নিচে নেমে এলো। তিতুনের ঘরে গিয়ে খাটে বসে পড়ল ওরা দুজনে। তিতুন ওর কোলবালিশটা নিয়ে বসল। আমরা 3 জন হেঁটেই হাটের দিকে এগোচ্ছিলাম। এই দিকটা আমি আসিনি। জানিস তো, পুরুলিয়া অঞ্চল পুরোটাই মালভূমি। আমরা যে পথ দিয়ে চলছিলাম এখন সেটাও প্লেন রাস্তা নয়, খানিক এবড়ো খেবড়ো রাস্তা। এদিকে সরকারের পক্ষ থেকে রাস্তা তৈরির চেষ্টা চলেছিল এককালে, তবে বারংবার যেহেতু রাস্তা ক্ষয়ে যায় এদিকে, এখন সরকার পক্ষ তাই এদিকের রাস্তা পুনর্গঠনের প্রতি উদাসীন হয়ে পড়েছে। লাল পাথরের রাস্তা দিয়ে আমার চলার অভ্যেস না থাকার জন্য আমি একটু ধীরে ধীরেই এগোচ্ছিলাম। আমার সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে আরান্ডা ও রামজ্যোতিবাবুও হাঁটছিলেন। যেতে যেতে আশপাশটা দেখছিলাম।
এদিকের গ্রামগুলো আমাদের আর 5টা বাংলার গ্রামের মতো নয়। প্রকৃতি এখানে যেন ঢালাও অলংকার দিয়ে সাজিয়েছে। রুক্ষ ভূমির সাথে তাল মিলিয়ে পাশ দিয়ে হেঁটে চলা এখানকার মানুষগুলো চেহারাও রুক্ষ, এখানকার এই আবহাওয়ার কারণে। বিরামহীনভাবে এখানকার মানুষ কাজ করে চলেছে। মেয়ে পুরুষ উভয়ই পরিশ্রমী। তারা বেশিরভাগই আশেপাশের খনিতে কাজ করে। এদিকের অনুর্বর মাটিতে চাষবাস খুবই কম হওয়ার কারণে চাষির সংখ্যাও নগণ্যই বলা চলে। যেতে যেতেই কথা হচ্ছিল রামজ্যোতি বাবুর সাথে। রামজ্যোতি বাবুর এখানকার বাজারে একটা দুগ্ধজাত খাবারের দোকান রয়েছে। এছাড়া এখানকার বেশ কিছু জমিও রয়েছে ওনাদের। এখানে থাকলেও আদতে ওনারা ছিলেন ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। তারপর কাজের সূত্রে ওনার বাবা এখানে চলে আসলে পাকাপাকি ভাবে ওনারা এখানেই থেকে যান। উনিও ছোট থেকে এখানে দারুণভাবে মিশে গেছিলেন। এখানকার আবহাওয়া, পরিবেশ সমস্তটাই যেন তার জীবনের শক্তি। রামজ্যোতিবাবু নিজের সম্পর্কে বলে চলেছিলেন। আমিও বারান্দা হাঁটতে হাঁটতে শুনছিলাম। সামনে বেশ খানিকটা পথ, এদিকটা বেশ উঁচু। আরান্ডার কথা শুনে বুঝলাম সামনের টিলাটা পেরিয়ে ওপাশে খানিকটা সমতলে হাটটা বসে। আমরা এগিয়ে গিয়ে টিলার উপরে উঠলাম। টিলার থেকে নিচের দিকে তাকাতে হাটটা চোখে পড়ল। অসংখ্য মানুষ এসেছে হাটে। হাটের দিকে দেখিয়ে আরান্ডা বলল যে এটাই এই অঞ্চলের সব থেকে বড় হাট। আশেপাশের অনেক গ্রাম থেকে এই হাটে লোকজন আসে। হাটের অবস্থানটাও চমকপ্রদ। 3টি গ্রামের সীমানায় হাটটা বসে। রায় সাহেব, এখান থেকে আপনি আর কিছু দেখতে পাচ্ছেন? আমি হাটের দিক থেকে মুখ তুলে রামজ্যোতি বাবুর দিকে তাকালাম। দেখলাম উনি টিলার ওপাশটায় গিয়ে দাঁড়িয়ে আঙুল দিয়ে দেখাচ্ছেন পশ্চিমের দিকে। আমিও এগিয়ে গেলাম সেদিকে। তারপরে তাকাতে চোখ পড়ল একটা বেশ ঘন পাহাড়ি অরণ্যের দিকে। হাটের থেকেও বেশ খানিকটা দূরের থেকে শুরু হয়ে তার যে শেষ কোথায় তা বোঝা যাচ্ছে না। আমি বেশ খানিকক্ষণ ধরে ওদিকে তাকিয়ে রইলাম। এখান থেকে দেখা যাচ্ছে সবুজ আর লাল রঙের সংমিশ্রণে দূর থেকে অরণ্যটাকে যেন নন্দনকানন মনে হচ্ছে। ওদিকে তাকিয়ে দেখলে আর যেন অন্য কোথাও চোখ ফেরাতে ইচ্ছেই করবে না। আমি অপার বিস্ময়ে খানিক যেন শব্দহীন হয়ে পড়েছিলাম। আমার দিকে তাকিয়ে রামজ্যোতিবাবু হেসে বলেছিলেন, কি কেমন দেখছেন? আমি অস্ফুটে বলেছিলাম, অ্যামেজিং, দুর্দান্ত, ঠিক যেন ছবির পাতা থেকে সামনে উঠে এসেছে। আমার কথা শুনে রামজ্যোতিবাবু দীপ্ত কণ্ঠে বলেছিলেন, হ্যাঁ, দারুণই বটে। আমাদের মানভূমের অন্যতম আকর্ষণ ওই বৈচিত্র্যপূর্ণ অরণ্য। তবে এই ত্রিশূলপুরা লাগোয়া ওই অরণ্যে যাওয়ার আর কোনো উপায় নাই। এখানকার পুরানা একটা মিথ আছে। এখানকার লোকজন তাই কোনোভাবে নিজেরাও ওখানে প্রবেশ করে না, আর কাউকে ওখানে যেতে ভিতে না। এইবার রামজ্যোতিবাবুর গলা শুনে মনে হলো যেন হতাশা ঝরে পড়ছে। আমি কৌতূহলের জন্য জিজ্ঞেস করেছিলাম, এত সুন্দর অরণ্য অথচ কেউ প্রবেশ করে না কেন? কিসের মেথ? নাকি জন্তু জানোয়ারের ভয়? রামজ্যোতির বাবু কথা শুনে বুঝতে পারলাম এদিকে এলাকায় কুসংস্কারের প্রভাব না থাকাটাই আশ্চর্যজনক। লোকজন সাদাসিধে হলে সেই এলাকায় এইসবের প্রভাব ও পাল্লা দিয়ে বাড়তেই থাকে। মিথটা কি মোড়ল মশাই? আমি রামজ্যোতি বাবুকে জিজ্ঞেস করেছিলাম। কথা বলতে বলতে আমাদের পথছালা খানিক থামলেও আবার আমরা এগোতে শুরু করে দিয়েছিলাম। দেখেন, এখন তো হাটের সামনে এসে গেছি। এখানে এই সমস্ত কথাবার্তা বলা ঠিক হবে না সাহেব। আবার হাট থেকে বেরিয়ে আপনাকে আমিও তার কথায় সম্মতি দিলাম। সব জায়গায় সব কথা বলা যে ঠিক না, এই বিষয়টা আমিও মানি। আমি আবার জিজ্ঞেস করলাম, হাটের পর কোথায় যাওয়ার কথা বলছিলেন যেন? আরে সবুর করেন, সবুর করেন। আগে হাটটা তো একবার ভালো করে ঘুরে দেখে নেন।
তারপর তো হাটের যাবো। মধ্যে ঢুকে দেখলাম সে বিরাট ব্যাপার। আগে গ্রামের হাট দেখলেও সেগুলোর থেকে এই হাট অনেক আলাদা। এদিকে অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন থেকে শুরু করে কিছু বাইরের ব্যাপারীও আছে। সব থেকে বড় ব্যাপার যেটা দেখে ভীষণ অবাক হলাম, কিছু সাদা চামড়ার মানুষও তাদের পশরা সাজিয়ে বসে রয়েছে দেখলাম। কলকাতার মতো স্থানেও এই বিষয়টি দেখতে পাওয়া যেত কিনা সন্দেহ, সেখানে এই প্রত্যন্ত ত্রিশূলপুরে। আমার মনের ভাব এবারে বুঝতে পেরেছিলেন রামজ্যোতি বাবু। তিনি বলেছিলেন, এদিকে আশেপাশের অনেক বিদেশি লোকজন তাদের রিসার্চের কাজে আসে। এখানকার আদিবাসীদের জীবন সংগ্রামের ধ্যান ধারণা নিয়ে তাদের গবেষণা চলতে থাকে হরদম। তার ফলে এই গোটা পুরুলিয়াতে এরকম অসংখ্য বাইরের দেশের মানুষজন থাকে। রামজ্যোতি বাবুর কথা শুনতে শুনতে আমি হাটের বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখছিলাম। কিছু কিছু দোকানদার যেমন মাটিতে চাদর বিছিয়ে তার উপরে বিক্রি বাট্টা জিনিসপত্র সাজিয়ে রেখেছে, তেমনি কিছু দোকানি আবার রীতিমতন বাঁশ পুঁতে তার সাথে দড়ি টাঙিয়ে তার উপর চাদর দিয়ে অস্থায়ী দোকান বানিয়েছে। এত মানুষের সমাগমে জায়গাটা গম গম করছে। আমার বেশ ভালো লাগলো হাটটা। একটা জায়গায় দেখলাম বিলিতি জুতোর নকল বিক্রি হচ্ছে। সেগুলোই কেনার জন্য ছেলে ছোকরারা লাইন দিয়ে রয়েছে। ঘুরতে ঘুরতে একটা দোকানে দেখলাম পাথরের মূর্তি বিক্রি হচ্ছে। সেখানে একটা ছোট মূর্তি দেখে ভারী পছন্দ, কিনে নিলাম। মাত্র 20 টাকা দাম নিল। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে এত সস্তায় এত সুন্দর জিনিস পাওয়া যেতে পারে তা না দেখলে বোধহয় আমিও বিশ্বাস করতাম না। রামজ্যোতি বাবু ও আরান্ডা আমার সাথে ঘুরছিল। আমার মোটামুটি ঘুরে দেখা হয়ে গেছিল। রামজ্যোতি বাবু খানিক পরে বলেছিলেন, তাহলে কেমন লাগলো এখানকার হাট? আমি স্বভক্তির মতন করে বলেছিলাম, দারুণ মশাই, দারুণ। তবে চলেন মশাই, এবার আমিও যাওয়া যাক। বলেছিলাম, হ্যাঁ, কোথায় যাওয়ার কথা বলছিলেন চলুন। আমি আরান্ডা আর রামজ্যোতি বাবুকে অনুসরণ করে হাঁটতে লাগলাম। তখনও বুঝিনি খানিক পরে অবস্থাটা এতটা বদলে যাবে। যেতে যেতে রামজ্যোতি বাবু বলছিলেন, বুঝলেন রায় সাহেব, এই অঞ্চলের ইতিহাস অনেক পুরানা আছে। ব্রিটিশরা আসার আগে এ মানভূম রাজ্য তার নিজের অস্তিত্ব আলাদা করে টিকিয়ে রাখতে পেরেছিল। বিভিন্ন সময় বিভিন্ন রাজারা এই এলাকায় আত্মগোপন করে থেকেছে বাঁচার জন্য, কারণ এত দুর্গম এলাকায় চট করে কেউ আক্রমণ করে উঠতে পারতো না। রামজ্যোতি বাবুর কথা শুনতে শুনতে পথ চলছিলাম। আরান্ডা অনেকক্ষণ ধরে এক প্রকার নীরবই রয়েছে। সে এখন আমাদের পেছনে হাঁটছে। রামজ্যোতি বাবু এদিকের ইতিহাস নিয়ে বলেই চলেছিলেন। আমিও তার কথার সপক্ষে উত্তর দিচ্ছিলাম। অলিন্দবাবু থামলেন। এতক্ষণ ধরে টানা কথা বলার দরুন গলা শুকিয়ে গিয়েছিল, তাই আবার একটু জল গলায় ঢেলে নিলেন তিনি। তিতুন একবারে স্থির চিত্তে তার কাকাইয়ের দিকে তাকিয়েছিল। ওর মনের ভেতরেও হাজারটা প্রশ্ন তৈরি হয়েছে। খানিক থেমে অলিন্দবাবু আবার বলতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে যদিও আমি প্রথম দিকটায় খেয়াল করিনি, এখন যেখান দিয়ে হাঁটছি সেটাকে ঠিক যেন কোনো রাস্তা মনে হচ্ছিল না। একবার তো পড়তে পড়তেই বেঁচে গেলাম। পকেট থেকে একবার ফোনটা বার করে দেখেছিলাম, না, এখানে টাওয়ার নেই। কোথা থেকেই বা আসবে? আমি এবার দাঁড়িয়ে পড়ে রামজ্যোতি বাবুকে জিজ্ঞেস করেছিলাম, মোড়ল মশাই, আমরা যাচ্ছি কোথায় বলুন তো? এ তো রাস্তা বলেই মনে হচ্ছে না। রামজ্যোতি বাবু এইবার বেশ খানিকটা অর্থপূর্ণ হাসি হেসে বলেছিলেন, আপনি এখনো বোঝেননি রায় সাহেব, আমরা ত্রিশূলপুরা অরণ্যে ঢুকেছি। এদিকে লোকজন আসে না, তাই রাস্তাও সেরকম কিছু একটা নেই। কিন্তু আমি আর আরান্দা দুজনেই আমরা জানি যে এর ভেতরে কিভাবে যাওয়া যায়, তাই যাচ্ছি। রামজ্যোতি বাবুর কথা বলার ভঙ্গিমা যেন বদলে গেছিল। আমি মাথা নাড়িয়ে বলেছিলাম, কিন্তু কেন মোড়ল মশাই, আমাকে নিয়ে এরকম ভাবে হঠাৎ এখানে আসতে গেলেন কেন? রামজ্যোতি বাবু এবার দাঁড়িয়ে গিয়ে ঘুরে আমার দিকে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, রায় সাহেব,
আজ থেকে বহুত সাল পেহলের কথা। তখন দিল্লির দরবারে মোগল বাদশাহ সলিমের রাজ চলছে। এই পুরা এলাকা মোগলদের দখলে থাকলেও সেরকম ভাবে শাসন ব্যবস্থা তারা এখানে জারি করতে কোনোদিনই পারেনি এই এলাকার প্রাকৃতিক অবস্থানের জন্য। আগেই বলেছি যে এখানে বহু রাজা যারা যুদ্ধে হেরে যেতেন বা কোনো কারণে যদি তাদের পালাতে হতো, তাদের অনেকে এই মানভূম অঞ্চলকে লুকিয়ে থাকবার জন্য ব্যবহার করে গেছেন। তাছাড়াও বিভিন্ন ধনকুবের ব্যক্তিরা এই অঞ্চলে লুকিয়ে থাকতেন তাদের প্রয়োজন মতো। তেমনই একদিন বাদশাহ সলিমের সাথে মতবিরোধের জন্য তাদের রাজসভার একজন উচ্চ আমলা প্রাণ ভয়ে তার স্ত্রী আর পুত্র কন্যা সমেত অঢেল সম্পত্তি নিয়ে এই অঞ্চলে পালিয়ে আসেন। ওনার নাম যদিও জানা যায় না, কারণ উনি ওনার পরিচয় গোপন করে রেখেছিলেন। এই মালভূম অঞ্চলে বেশ কিছুদিন আত্মগোপন করে রাখলেও পরে মোগল খবরের দ্বারা আমলার খবর স্বয়ং বাদশার কানে চলে গেল। তিনি সেই আমলাকে ধরে আনবার জন্য সেনা পাঠান এখানে। আজকের মানভূমের এই পুরুলিয়া ত্রিশুলপুর তখন পুরাটাই ঘন অরণ্যে ঢাকা ছিল। প্রাণে বাঁচতে আমলা নিজে একা এই ত্রিশুলপুরের এলাকায় পালিয়ে আসেন। মোগল সেনা আর এই এলাকায় আসতে পারেনি, কারণ এখানকার এই অরণ্য ছিল ভয়ানক, পদে পদে বিপদ সংকুল। তারপর যদিও নাকি সে আমলাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। এই বলে নিয়ে থামলেন রামজ্যোতি বাবু। আমি কিছু বলতে যাব তার আগেই আমাকে চুপ করিয়ে দিয়ে নিজেই ফের বলতে শুরু করেছিলেন, আমি রামজ্যোতি বাবুর কথা শুনে খানিক হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আরান্ডা ও রামজ্যোতি বাবু আমার দিকে তাকিয়ে রইল। আমি এবার শুধু বললাম, আমরা এখানে যাচ্ছি কেন? রামজ্যোতি বাবু এবার বেশ জোর গলায় কেমন যেন দাঁত চেপে বললেন, কারণ ওখানে অনেক ধন সম্পত্তি আছে যেটা আমরা নিব। আমরা জানতে পেরেছি এক সাধু বাবার কাছ থেকে যে ওখানে অনেক সোনা দানা জেহরত আছে। তিনজনে মিলে গেলে কিছু হবে না। আর কাউকে পাচ্ছিলাম না আমি আর আরান্দা, তাই আপনাকে আমাদেরকে নিয়ে আসতে হলো। আমি ভেতরে ভেতরে বেশ বুঝতে পারছিলাম এরা বেশ কয়েকদিন ধরে আমাকে নিয়ে এই পরিকল্পনা তৈরি করেছে। আমি এবার বললাম, যদি আমি ফিরে যাই? আপনি ফিরতে পারবেন না সাহাব, আপনাকে আমাদের সাথে যেতেই হবে। আরান্ডা আমার উদ্দেশ্যে কথাটা বলে কোমরে গুঁজে রাখা একটা ছোঁড়া বের করে উঁচিয়ে ধরল। রামজ্যোতি বাবু একটা শয়তানির হাসি হেসে ধীর ভাবে বলল, চলেন রায় সাহেব চলেন, ও তো চিন্তা করবেন না, সোনা দানা পেলে আপনিও ভাগ পাবেন। আমি সাথে সাথেই তাচ্ছিল্য ভরা গলায় বললাম, আমার দরকার নেই, আমাকে বাধ্য করছেন তাই আমি যাচ্ছি। ইস, যদি আগে আমি একবারের জন্য বুঝতে পারতাম। আমার এই কথা শুনে রামজ্যোতি বাবু ও আরান্ডা দুজনেই হা হা করে উচ্চ কণ্ঠে হেসে উঠলেন। আমি কেবল ওদের দুজনের দিকে চেয়ে রইলাম খানিক সময়। এখন যে কি হবে কে জানে। ফের থেমে গেলেন অলিন্দবাবু। তিতুন দেখল তার কাকাই আবার পুরো ঘেমে গেছে। ওর মনে হলো যেন এখন যেন ভীষণ অস্থিরতাগুলো এবার সব একযোগে আক্রমণ করেছে কাকাই। তিতুন বলে উঠল, থাক কাকাই, ও কথা আর বলে কাজ নাই, তুমি শুয়ে পড়বে চলো। বলে তিতুন খাট থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। হাত নেড়ে অলিন্দবাবু ইশারা করে থামতে বলল, তারপর আবার একটা সিগারেট ধরিয়ে নিল।
এবার আর ধূমপান করার মাঝে কোনো কথা বললেন না অলিন্দবাবু। সিগারেটটা শেষ হতে তারপর সেটাকে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললেন তিনি। তারপর তিতুনের দিকে তাকিয়ে ফের বলতে শুরু করলেন। আমরা তিনজন অরণ্যের অনেকটা ভেতরেই ঢুকে পড়েছিলাম। হাঁটতে আমার ভীষণ অসুবিধে হচ্ছে, কারণ পথ নেই বললেই চলে। আরান্ডার কোমরে একটা টর্চও গোঁজা ছিল, সেটাও আগে বুঝতে পারিনি। রামজ্যোতিবাবু এক হাতে মোবাইলের টর্চের আলো নিয়ে ও অন্য হাতে লাঠিটা দিয়ে সামনের ঝোপঝাড় সরিয়ে সরিয়ে পথ করে নিচ্ছিলেন। আমার পেছনে পেছনে আরান্ডা হুঁশিয়ার চোখ নিয়ে চারিদিকে লক্ষ্য রাখছিল। মোটামুটি ভাবে এভাবে প্রায় ঘন্টাখানেক চলার পর এবার রামজ্যোতিবাবু দাঁড়িয়ে পড়লেন। আরে এ রান্দা, ও ও কুয়াটা কোথায় আছে? এতক্ষণে তো পেয়ে যাবার কথা ছিল। আরান্ডা মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, কি জানি মোড়ল মশাই, আমি তো কিছুই বুঝছি না। রামজ্যোতিবাবু একবার পেছনে গিয়ে দেখল, তারপর এবার খানিক ভয়ার্ত গলাতেই বলল, আরে আরে, এ ফিরে যাবার রাস্তাগুলো গেল কোথায়? রামজ্যোতিবাবুর কথা শুনে আরান্ডার পাশাপাশি আমিও চমকে তাকিয়েছিলাম। সত্যিই তো, গেল কোথায়? এতক্ষণ ধরে রাস্তার খানিক ঝোপ সরিয়ে তো বেশ কিছুটা হাঁটার মতো জায়গা তৈরি হয়ে গেছিল, তার যেন কোনো নাম নিশান নেই। যেন অরণ্যের মাঝে অদ্ভুত কোনো উপায়ে আমরা চলে এসেছি। আরান্ডাকে দেখে মনে হলো এই ব্যাপারটায় ও যথেষ্ট ভয় পেয়ে গেছে। আমারও যে খানিকটা ভয় লাগেনি তা নয়, আশেপাশের পরিস্থিতি ও পরিবেশ একটা ভীতির সঞ্চারের জন্য আদর্শ ছিল। রামজ্যোতিবাবু দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবলেন, তারপর চারিদিকটা আবার ভালো করে দেখে নিয়ে আবার এগোতে শুরু করলেন। আমি যদিও দাঁড়িয়েই রইলাম, তবে আরান্ডা এসে হাত ধরে টানতেই আমাকে অনিচ্ছা সত্ত্বেও এগোতে হলো। এভাবে চলতে চলতে অনেকটা সময় পার হয়ে গেল। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি কাঁটা যেন বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এরপর থেকে সময় দেখতে গেলে ফোন ছাড়া গতি নেই। ফোনটা বার করতে এবার যা দেখলাম তাতে আমার রীতিমতন মাথা ঘুরে যাওয়ার জোগাড়। দেখলাম বিকেল 5টা বাজতে মাত্র আর মিনিট 4 বাকি। এতক্ষণ যে কিভাবে এখানে রয়েছি আর হাঁটছি তা যেন পৃথিবীর সমস্ত হিসেব এবং নিয়মের বাইরে বলে মনে হচ্ছে, কিংবা নয়তো মনে হচ্ছে আমরা পৃথিবীতেই নেই, অন্য গ্রহে এসে উপস্থিত হয়েছি আমরা। আরান্ডা তো বটেই, রামজ্যোতিবাবুও যেন এবার বেশ খানিকটা ভয় পেয়ে গেছেন মনে হলো। তুলনায় আমি শান্ত মস্তিষ্কে ভেবে চলার এবং বোঝার চেষ্টা করে চলেছিলাম যে আদতে আমাদের সাথে কি হচ্ছে। সময়ের হিসেব উল্টে পাল্টে দিয়ে আরো দ্রুত সন্ধ্যার অন্ধকার নেমে গেল। আগেই মোবাইলের ফ্ল্যাশটা আমাদের অন করতে হয়েছিল। যখন মোবাইলে 5টা দেখেছিলাম আর এখন আমার মনে হয়েছিল বড় জোর ওই আধ ঘন্টা হবে, কিন্তু মোবাইল জানান দিল এখন 6:45 বাজে। হঠাৎ সামনের একটা কিছুতে ধাক্কা খেয়ে রামজ্যোতিবাবু পড়ে গেছিলেন। ওনাকে পড়ে যেতে থেকে আরান্ডা ছুটে গিয়ে ওনাকে দাঁড় করালো। আমি আলো ফেলতে দেখলাম একটা বিশাল পাথরে পা লেগে রামজ্যোতিবাবু পড়ে গেছিলেন। আরান্ডার কাঁধে হাত রেখে উঠতে উঠতে কি যেন সামনে দেখে খানিক একভাবে তাকালেন। আমার মনে হলো উনি কিছু একটা দেখতে পেয়েছেন। তারপর উঠে দাঁড়িয়ে আরান্ডার কাঁধে হাত রেখে সামনের দিকে দেখিয়ে ওকে বলেছিলেন, সামনে দেখ, সামনে কুয়া, দেখ দেখ। ওনার কথা শুনে আমারও চোখ গেল সামনের দিকে। দেখলাম বিশাল একটা গোলাকার ছোট পাঁচিলের মতো স্থান রয়েছে। তার আকার এতটাই বিশাল যে তার আয়তন আন্দাজ করা সম্ভব হবে না। এরকম কুয়ো পুরনো কালে তৈরি হতো। এমনিতেই এই এলাকায় জলের সংকট আছে, তবে এই গভীর অরণ্যের মাঝে এত বড় কুয়ো থাকতে পারে তা তো ভাবাই যায় না। নিশ্চিত বহু যুগ আগে এই এলাকা অরণ্যবর্তী ছিল না, মানুষ এই এলাকায় বসবাস করত, তাই তাদের প্রয়োজনেই এই কুয়ো খনন করা হয়েছিল। রামজ্যোতিবাবু আরান্ডার হাত থেকে টর্চটা নিয়ে এসে এগুলেন সামনের দিকে। চোখে মুখে রামজ্যোতিবাবুর উত্তেজনা যেন ঠিকরে বেরোচ্ছে। আরান্ডাও রামজ্যোতিবাবুর সাথে এগিয়ে গেল সামনের দিকে। উকি মেরে দুজনেই কিছু একটা দেখার চেষ্টা করল। তারপর রামজ্যোতিবাবু আমার দিকে ফিরে তাকালো।
ওনাকে দেখে আমার যেন মনে হলো শয়তানের অবতার স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে আছে। লোভী মানসিকতার বেড়াজালে আবদ্ধ এই মানুষগুলো আমাকেও জড়িয়ে ফেলল। রামজ্যোতিবাবু এবার আমার উদ্দেশ্যে বললেন, চলেন রায় সাহেব, চলেন। এবার আমাদের নিচে নামতে হবে। যা রান্দা, সাহেবকে নিয়ে আয়। আরান্ডা ফিরে এসে আমার দিকে তাকাতেই আমি ভীষণ ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বললাম, আরান্ডা, তুমি যে এরকম হবে আমি বুঝতে পারিনি। আমি কি রকম সেটা তোমার না জানলেও চলবে সাহাব। আপাতত চলো, খুদ সে না নামলে জোর করতে বাধ্য হব। আমি আর কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেলাম। ছোট পাঁচিলটার গায়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই বুকটা ধকপক ধকপক করতে লাগলো। একটা জিনিস খেয়াল করলাম, অরণ্যের ভেতর দিয়ে এতক্ষণ আসার সময় প্রথম দিকে কিছু জন্তু জানোয়ার পেলেও এই কুয়োর আশেপাশে কোনো রকম কোনো জন্তুর চিহ্ন মাত্র নেই। প্রচন্ড মশার কারণে এক জায়গায় ঠিকমতো দাঁড়ানো যাচ্ছিল না, সেখানে এই কুয়োর কাছে কোনো একটা মশাও কামড়ায়নি। টর্চের আলোতে নিচের সিকিবাগ অংশও বোঝা যাচ্ছে না। এত বড় একটা কুয়ো, যার মধ্যে সিঁড়ি নেমেছে দুদিক দিয়ে। কুয়োর ওদিকে আর আলো পৌঁছচ্ছে না, তাই ওদিকে সিঁড়ি থাকলে সেটা দেখা যাচ্ছে না। সিঁড়িগুলো এতদিনে অক্ষত রয়েছে। গাছপালাতে ভরা থাকলেও সেগুলো অজ্ঞাত কারণে বাকি সব স্থানের থেকে সিঁড়িতে অনেক কম। আরান্ডা এগিয়ে গিয়ে একবার সিঁড়ির ওপর রেখে দেখল, তারপর বলে উঠেছিল, চলুন, সিঁড়ি পাকাই আছে। এইবার আরান্ডা আগে আগে চলতে লাগলো, আর আমি মাঝে ও পেছনে রামজ্যোতিবাবু। আমার মন বলছিল ভয়ানক একটা কিছু হতে চলেছে। আশঙ্কার আবহ বুকে নিয়ে নিচে নামতে লাগলাম আমি। কতক্ষণ ধরে নামলাম সেটা বুঝতে পারলাম না। আরান্ডা একটা সমতলের মতো জায়গায় দাঁড়িয়ে আছে দেখে বুঝলাম সিঁড়ি শেষ। আমিও সিঁড়ি থেকে নেমে আরান্ডার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। রামজ্যোতিবাবুও নেমে এসেছেন। সামনে মনে হলো পুকুরের মতো। আগেকার দিনে এরকম বড় বড় কুয়ো এরকম ভাবেই বানানো হতো। সেই পুকুরের পাড়েই আমরা মনে হয় দাঁড়িয়ে আছি। এই বলে আবার থেমে গেলেন অলিন্দবাবু। তিতুন তাকিয়ে দেখল তার কাকাইয়ের চোখ রীতিমতো লাল হয়ে গেছে। ভেতরকার চাপ ভীতির সংমিশ্রণটা যেন চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে কাকাই। অলিন্দবাবু খানিকক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে রইলেন। তিতুন সময় দেখল 2 বেজে গেছে। কিছুক্ষণ নীরব থাকার পর অলিন্দবাবু মুখ তুললেন, তারপর বলতে শুরু করলেন, এরপর যা ঘটেছিল তা আজও ভাবলে। এরপর কি হয়েছিল কাকাই? তিতুনের গলাতেও উৎকণ্ঠতা ঝরে পড়ছে। অলিন্দবাবু বলতে লাগলেন, এরপর তুমি শর্টেই কাকাই, আর বেশি ডেসক্রিপশন দিতে হবে না তোমাকে। অলিন্দবাবু মাথা নেড়ে বলতে শুরু করলেন, রামজ্যোতিবাবু ও আরান্ডা নিজেদের মধ্যে নিচু গলায় কিসব নিয়ে কথা বলতে থাকলো তা আমি জানি না। আমার ভেতর তখন একটাই চিন্তা, কিভাবে ফিরে যাব। এখান থেকে যেভাবেই হোক না কেন বেরোতেই হবে। হঠাৎ মনে হলো কুয়োর এই অন্দরে যেন কোথাও আলো জ্বলতে শুরু করেছে। আরান্ডা ও রামজ্যোতিবাবুকে দেখে মনে হলো বেশ ঘাবড়ে গেছেন। আলো ক্রমশ বাড়তেই থাকলো, কিন্তু চারিদিকে তাকিয়েও আলোর উৎপত্তির কোনো কিছু খুঁজে পেলাম না। আলোর জন্য এবার ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। কুয়োর মতো অংশটাতে যেন পরিষ্কার জল থই থই করছে। এত স্বচ্ছ জল যেন নিচের অংশটুকুও দেখা যাচ্ছে। আমার মনের ভেতর ভীষণ রকম কু ডাকতে শুরু করে দিয়েছিল, কারণ আশেপাশে যা হচ্ছে কিংবা যা দেখছি তা যে কোনোটাই স্বাভাবিক ব্যাপার না তা বিলক্ষণ বুঝতে পেরেছিলাম। আমি একবার এগিয়ে গিয়ে রামজ্যোতিবাবুকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এখান থেকে ফিরে যেতে হবে, কিন্তু উনি ঘুরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হেসে বললেন, রায় সাহেব, এ তো তাড়াতাড়ির কি আছে বলেন তো? হ্যাঁ, তাছাড়া আপনি তো আর আমাদের সাথে ফিরবেন না। আপনাকে এই পুকুরেই চিরকাল থেকে বাস করতে হবে। কেবল আমি আর আরান্দা এখান থেকে ফিরবো।
ওদের কথা শোনা মাত্র আমার বুকে যেন কেউ হাতুড়ি মারতে শুরু করলো। আমাকে নিয়ে এই পরিকল্পনা? আমি তখন চোখ বুজে ভগবানকে ডাকতে শুরু করলাম। হঠাৎ করে বিশাল এক প্রকাণ্ড শব্দে আমি চোখ মেলে তাকালাম। তাকিয়ে দেখি এক ভয়ঙ্কর দৃশ্য। পুকুরের পরিষ্কার জল যেন আগুনের পুকুরে পরিণত হয়েছে। সেই প্রচন্ড আগুন থেকে বিশাল এক ছায়া মূর্তি বেরিয়ে আগুনের উপরেই ভেসে রইল। আমি দেখা মাত্রই আবার ফের মা কালীর নাম জপতে থাকলাম। রামজ্যোতি বাবু ও আরান্ডার দিকে তাকালাম। ওরা ভীষণ রকম ভয় পেয়েছে মনে হলো। সেই বিশালাকার মূর্তিটা আগুন থেকে ভাসতে ভাসতে এসে আরান্ডা ও রামজ্যোতি বাবুকে তার শক্তিশালী দুহাত দিয়ে ধরে নিয়ে ফের আগুনের ভেতরে হারিয়ে গেল। আরান্ডা ও রামজ্যোতি বাবুর প্রচন্ড আর্তনাদ কুয়োর দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ভেসে আসতে লাগলো। দৃশ্যটা দেখে আমি পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে গেছিলাম। সম্বিত ফিরতে কোন রকমে আবার সিঁড়িটা ধরে উপরে উঠতে থাকলাম। জীবিত থাকার তাগিদ যে কি জিনিস সেটা সেদিন আমি উপলব্ধি করেছিলাম। কোন রকমে উপরে উঠে আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে একদিকে দৌড়চ্ছিলাম। তারপর আমার আর কিচ্ছু মনে ছিল না। পরের দিন বিকেলে চোখ খুলে দেখি একটা কুঠিরে আমাকে শোয়ানো রয়েছে। সামনেই একজন সাধক শ্রেণীর মানুষ উদ্বিগ্ন চিত্তে আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি উঠতে যেতেই উনি বারণ করলেন। আমি বলেছিলাম, আমি কোথায়? তোর চিন্তা নেই, তুই এখন ত্রিশূলপুর কালীবাড়িতে আছিস। তোর সাথে মা আছে, কিচ্ছু বলতে হবে না তোকে, আমি সবটা বুঝেছি। তোর মনের নির্লভতা তোকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে। আমি আর কিছু না বলে মা কালীর উদ্দেশ্যে প্রণাম জানিয়েছিলাম। তারপর সেদিনই পোস্ট অফিসে ফিরে গিয়ে আগে বসে চিঠি লিখে অফিসে মেল করেছিলাম। সেই রাতটা কাটিয়ে তারপর আবার দিনাজপুরে চলে গেছিলাম। ওখানে আর এক বিন্দুও থাকতে মন চাই। এই বলে থামলেন অলিন্দবাবু। সমস্তটা শুনে তিতুন খানিক সময় স্তব্ধ হয়ে বসে রইল। সমস্তটা যেন ওর মাথার উপরেও জোরালো আঘাত এনেছিল। অলিন্দবাবু পুরোপুরি চুপ হয়ে গিয়েছিল। এতদিন একটা প্রেশার মুক্ত হলেও সম্পূর্ণ জিনিসটা মনে করে ভেতর থেকে তারও আতঙ্কের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছিল। অগোছালো জীবনের এই অদ্ভুত অভিজ্ঞতা তাকে যেন অনেকাংশে পাল্টে দিয়েছিল অজান্তেই। শুনছিলেন লেখক অর্ঘ্য দাশগুপ্তর কলমে লালসিত বিলয়, শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সায়র দে, গল্প পাঠ ও গল্পের সূত্রধার ব্রতদীপ ও আমি অভিযান, সমগ্র প্রযোজনা ও ভিএফএক্সে সৌরভ সুর এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। ও হ্যাঁ, এরকম ভালো ভালো ভৌতিক কাহিনী শুনতে চাইলে কমেন্ট করে সেটা অবশ্যই আমাদের জানাবেন। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।